নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। যুদ্ধের ফলাফলই ঠিক করে দেয় আগামীর পথ ঠিক কেমন হবে। ফুলের পাপড়িতে পা পড়বে নাকি কাঁটায় রক্তাক্ত হতে হবে। প্রাচীন এই চীনা প্রবাদ সবথেকে বেশি প্রাসঙ্গিক রাজনীতির ময়দানে। তাই যুদ্ধ জিততে মরিয়া সব পক্ষই। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, বাংলা দখলের লড়াই। তার আগে ঘর গোছাতে মরিয়া সব দল। সবুজের দুর্গ অটুট রাখতে ময়দানে তৃণমূলের কাণ্ডারি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে বৈঠক হলো, সেই বৈঠক থেকে 26-এর বিউগল বাজিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাখির চোখ ভোটার লিস্ট। মহারাষ্ট্র, দিল্লির উদাহরণ টেনে তৃণমূল নেত্রীর বার্তা, আগে শোধরাতে হবে ভোটার লিস্টকে, তারপর ময়দান। অন্যদিকে বিজেপি হাঁটছে তাদের পরিচিত পথে। শাসকের দাপট রুখতে ধর্মের কথা পদ্মনেতাদের মুখে। জমি ফিরে পাওয়ার চেষ্টায় সিপিআইএম, কংগ্রেসও। হিসেব সবাই কষছে, কিন্তু কার অঙ্কে জয় আসবে সেটাই সব থেকে বড় প্রশ্ন। এ নিয়েই আমাদের আজকের আলোচনা, আমাদের আজকের মোশন। 26-এর রণহুঙ্কার, বাংলা এবার কার। এ নিয়ে বলার জন্য আজ যারা আমার সঙ্গে রয়েছেন, প্রথমেই পরিচয় করিয়ে দিই। আমার একদম ডান দিকে রয়েছেন শিবাজি প্রতিম বসু, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক। শিবাজিদা, আপনাকে স্বাগত। তার পাশে রয়েছেন সিপিআইএম এর পক্ষে চন্দন চট্টোপাধ্যায়। চন্দন, আপনাকেও স্বাগত। পাশে রয়েছেন পরিচিত মুখ সজল ঘোষ, বিজেপির পক্ষে বলার জন্য। আমার একদম বাঁদিকে রয়েছেন সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক। পাশে রয়েছেন কংগ্রেসের পক্ষে পার্থ মুখোপাধ্যায়, এবং আমার ঠিক বাঁদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের আজকের বিষয় 26-এর রণহুঙ্কার, বাংলা এবার কার। বলার জন্য আমি প্রথমেই ডেকে নিচ্ছি চন্দন চট্টোপাধ্যায়, সিপিআইএম নেতা। বিশ্ববাবু, অদ্ভুত সুন্দর একটা নাম দিয়েছেন। যুদ্ধ যুদ্ধ ভাব, চারদিকে যুদ্ধের গন্ধ, যুদ্ধের বাজনাই বটে। সারদা এখন একটা মিষ্টির দোকানের নাম, জানেন। নারদা একটা বিস্মিত পায় সাদা কালো ছবি, বহুদিন আগেই বোধহয় বাতিল হয়ে গেছে। সন্দেশখালী সুদূর আফ্রিকার একটা গ্রাম, ওকানোটো। শিক্ষা দুর্নীতি, সে তো জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে। একা পার্থবাবু জেলে কচি পাটা খানা, বাকিরা সবাই বাড়িরটাই খাচ্ছে। রেশন দুর্নীতি, এখন দুবাইতে শপিং করছে। কয়লা পাচার করার জন্য ওটা এখন রঘু ডাকাতের পুরনো পেশার মতো। গরু পাচার এখন কাজল শেখকে সামলাচ্ছেন গরু পাচারকারীরা। আর আরজিকর এখন একটা এমন নাম হয়ে উঠেছে যেটা শুনলেই রাম 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 রাম, মরা 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 একসঙ্গে দুপক্ষ উচ্চারিত করে। মুচকি হাসছে শুধু সঞ্জয় রায়। ঠিকই তো, মজবুত সরকার করব বলে এমন মজবুত সরকার তৈরি হলো, দু বগলের তলায় দুটো পেঁপে গাছের ক্র্যাচ নিয়ে হাঁটতে হচ্ছে। যে কোনো সময় একটা ভেঙে গেলে কাউকে না কাউকে লাগবে। বাংলার ছেলেমেয়েরা তারা এখন কি করছে, পড়াশুনোর পাশাপাশি প্রতিদিন নিয়ম করে মায়ের থেকে ইডলি, ধোসা, উত্তপ্পাম, রসাম বানানো শিখছে। কারণ লেখাপড়া শিখলে হায়দ্রাবাদ বা চেন্নাই বা পুনে, আর একটু কম লেখাপড়া শিখলে বেশি রোজগারের আশায় কেরালা যেতে হয়। এরকম একটা আবহে যখন বাস করছি, তখন আমাদের রাজ্যে হয় বিজিবিএস, যেখানে একদিনের জন্য অসংখ্য লক্ষ লক্ষ কোটি টাকার ঢপ, আর সারা বছরের জন্য চপ মুড়ি তো আছেই। ফলে এরকম একটা বাংলায় যখন বাস করছি, তখন টিএমসি, যারা তৃণমূল কংগ্রেস, তারা একসময় পুতুল নাচের ইতিকথা দেখিয়েছিল, এখন তারা পোল ভল্টে ব্যস্ত। কে কোন পক্ষে থাকবেন, পোল ভল্ট রোজই দেখছি। বিজেপি বিরোধী দল, রাজ্যের সবথেকে বড় বিরোধী দল, একটা মণ্ডল সভাপতি নির্বাচন করতে গিয়েই বন্ধ হয়ে যাওয়া অবস্থা। রাজ্য সভাপতি তো দূরস্থ, সেখানে শূন্য পাওয়া সিপিআইএম ঠিকই, তার পথ, তার লক্ষ্য, তার নেতা, তার কর্মসূচি অলরেডি ঠিক করে ফেলেছে। এরকম একটা অবস্থায় সত্যি সত্যি তো পুরো যুদ্ধের বাড়াই তো বাজছে। কারণ আমার এখন খুব বলতে ইচ্ছে করছে যে মানিক এখন পলাশি পাড়ায়, বালু এখন গাইঘাটায়, সুদীপ এখন দিল্লিতে, কুণাল আবার মাথা খাটায়, মদনটা সেই আগের মতোই যেখান সেখান ধায়, শুভেন্দুটা বদলে গিয়ে নিজেই বদল চায়। এরম একটা অবস্থায় আরএসএস এর প্রধান মোহন ভাগবতজি 10 দিনের জন্য পশ্চিমবঙ্গে এসে নিশ্চয়ই লাল টমেটোর চাষ করছিলেন না।
তারও নিশ্চয়ই কিছু কাজ ছিল। এই তখন আর এখনগুলোকে গুলিয়ে দেওয়ার জন্যই মোহন ভাগবতের এ বাংলায় পদার্পণ এবং এখানে আসা। কারণ তখন বলেছিলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, এখন এখানে এই বাংলায় এসে বলছেন তোড়েঙ্গে তো রহেঙ্গে নেই তো হার যায়েঙ্গে। সেই জন্য তুড়তে হবে, ভাঙতে হবে, হিন্দু হোক মুসলমান হোক এক জাতি হোক, ঐক্যকে ভাঙতে হবে। সেই জন্যই পরস্পরকে বিবাদমান গোষ্ঠী হিসেবে বেছে নিয়ে একে অপরকে শত্রু করে মাঠটাকে ছোট করে দিতে হবে। হিন্দু আর মুসলমান বাদ দিয়ে যাতে অন্য কোনো ইস্যু মাঝখানে না আসে। জাতীয় সঙ্গীত বনাম রাজ্য সঙ্গীত, রামনবমী বনাম হনুমান জয়ন্তী, রাম মন্দির বনাম জগন্নাথ মন্দির, মহাকুম্ভ বনাম গঙ্গাসাগর, যে কোনোভাবে হোক একটা প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি করতে হবে যাতে 12 লাখ ট্যাক্স পর্যন্ত ট্যাক্স ছাড় দিয়েও প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, জিএসটি বাড়ছে, এইসব প্রশ্নগুলো, বেকারি হাহাকারের প্রশ্নগুলো সামনে না আসে। আসলে একটা কথা বলে শেষ করব, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। স্পেনের একজন কোচ ছিলেন ডেল বস্কে 2010 সালে, উনি শিখিয়েছিলেন টিকি টাকা। স্পেন সে বছর বিশ্বকাপ জিতেছিল। টিকি টাকার মূল ফর্মুলা ছিল বলটা নিজেদের আয়ত্তে রাখো, নিজের মধ্যে খেলে যাও, হিন্দু আর মুসলমান করে খেলে যাও, বলটা এটা করতে দিও না যে গোটা রাজ্যটা কি অবস্থায় যাচ্ছে, বেকারি, কর্মসংস্থান, অন্য কোনো চাকরি নেই, স্বাস্থ্যের কি অবস্থা, শিক্ষার কি অবস্থা, এই আলোচনাই যাতে জনমানসে না আসতে পারে তার জন্য। ধন্যবাদ। চন্দন চট্টোপাধ্যায় খুব নিজের মতো করে বললেন এবং বাইনারিজ কথা যেটা বারবার উঠে আসে বিজেপি এবং তৃণমূল, সে প্রসঙ্গ টানলেন। কিন্তু চন্দনবাবুদের কয়েকদিন আগেই সম্ভবত রাজ্য সম্মেলন হয়ে গেল, সেখানে কিন্তু ওনাদের জেলার একজন সম্পাদক কিন্তু নিজেদের ভোটেই হেরে গেছেন। সুতরাং সেটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয় এবং এই সম্মেলন থেকে কি নির্যাস উঠে আসছে সেটা কিন্তু চন্দনবাবুর কাছ থেকে আমরা শুনবো পরে বক্তা সুমন ভট্টাচার্য। ভোট আসলে তো সত্যি একটা যুদ্ধ, একটা রাজ্য জেতার যুদ্ধ, এবং সেই যুদ্ধে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে বিজেপি একটা সেই বিজ্ঞাপনের পরিভাষায় লিন মিন মেশিন। 2024 লোকসভা নির্বাচনের ধাক্কা থেকে শিক্ষা নিয়ে বিজেপি তার পরের 5টা যে বড় বিধানসভার ভোট হয়েছে তার মধ্যে 3টে গুরুত্বপূর্ণ রাজ্য মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লি জিতে নিয়েছে। ফলে তৃণমূলের জন্য সতর্ক হওয়ার যথেষ্ট অবকাশ রয়েছে। যদি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইন্ডোরের সভাটাকে দেখি তাহলে দেখব মমতা বন্দ্যোপাধ্যায় 3টে পয়েন্টের উপর জোর দিয়েছেন। একটা অবশ্যই যে দিল্লি এবং মহারাষ্ট্রের থেকে শিক্ষা নিয়ে সবচেয়ে বেশি তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার বাদ দেওয়া। অর্থাৎ যে ভুলের ফাঁদে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা পা দিয়েছিলেন তিনি সেটা কোনো মতেই পা দিতে রাজি নন। এই যে ভুয়ো ভোটার বা তথাকথিত যেটা রাজদীপ সরদেশাই টুইট করেছিলেন, সাগরিকা ঘোষ তার বক্তৃতায় বলেছেন, সেই সবটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বক্তৃতার ডিটারমাইনিং ফ্যাক্টর সেটাতে অস্বীকার করে লাভ নেই। সেকেন্ড যে পয়েন্টটা তিনি যাওয়ার চেষ্টা করেছেন, যেটা 2021-এও তৃণমূলের স্লোগান ছিল, যে তিনি লড়াইটাকে তৃণমূল বনাম বিজেপি না রেখে বাংলা বনাম বিজেপি করে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বাংলা সংস্কৃতি, রবীন্দ্রনাথ থেকে নজরুল, রোকেয়া থেকে সারদা মা, রামকৃষ্ণ থেকে বিবেকানন্দ গিয়ে বিজেপিকে আবার আউটসাইডার পার্টি হিসেবে ট্যাগ করে দেওয়ার চেষ্টা করেছেন। সেটাও একটা তৃণমূলের পুরনো কৌশল এবং তৃণমূল জানে যে এই কৌশলটা কাজে দেয়। কারণ বিজেপি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির যে হিন্দুত্ববাদ সেটা বাঙালির হিন্দুত্ববাদের সঙ্গে যায় না। বাঙালি যতটা আমিষ খায়, যতটা কবিতা আবৃত্তি করে, সেটা বিজেপির যে জয় শ্রীরামের রাজনীতি তার সঙ্গে যায় না। জয় শ্রীরাম আর জয় মা মানে মা কালীর মধ্যে কোথাটা তফাৎ আছে। থার্ড যে ইম্পর্টেন্ট পয়েন্টটাকে তিনি মানে কি বলবো জোর দিয়েছেন, অবশ্যই মহিলা ভোট। তিনি মনে করে দিয়েছেন তার দলের জনপ্রতিনিধিদের মধ্যে কতজন মহিলা আছেন, সেটা পার্লামেন্টে হোক, সেটা এই জায়গায় হোক। মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো করে ঘট সাজানোর চেষ্টা করেছেন। আমি সিপিএম কংগ্রেসের কথা বলতে চাই না, কারণ চন্দনবাবুরা যাই বলুন, সিপিএমকে সবচেয়ে মেজর এম্বারাসমেন্ট ফেস করতে হচ্ছে কংগ্রেসের কাছ থেকেই। কারণ কংগ্রেস ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে, কেরালার নেতা রমেশ চেন্নিথালা প্রশ্ন তুলেছেন যে সিপিএমের প্রস্তাবে কেন বিজেপিকে নিও ফ্যাসিস্ট বলা হচ্ছে, কেন ফ্যাসিস্ট বলা হচ্ছে না, যার কোনো উত্তর এখনো অবধি সিপিএম খুব পরিষ্কার করে দিতে পারেনি। তো সিপিএম কংগ্রেসের রিফটা পরিষ্কার। বিজেপির জন্য চ্যালেঞ্জ হচ্ছে বিজেপি
তার যে নতুন রাজ্য সভাপতি এখনো বেছে নিতে পারেনি। বিজেপি নিজের ভেতরকার লড়াই, আরএসএস এর নির্দেশ, এই সব কিছুকে অতিক্রম করে বিজেপির কাছে ইউনাইটেড ফ্রন্ট হওয়াটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ট্যাগিংগুলোতে বিজেপিকে গাঁথতে চাইছেন, এটা বাঙালির পার্টি না, এরা বাঙালির সংস্কৃতি বোঝে না, এরা মহিলাদের সম্মান দেয় না, সেগুলোকে অতিক্রম করাও চ্যালেঞ্জ। একদম, অনেক ধন্যবাদ সুমন। সুমন যে প্রশ্নটা বলে শেষ করলো, যে প্রসঙ্গ তুলে দিল, যে প্রশ্ন তুলে দিল, যে এই কংগ্রেস এবং সিপিএম জোট কেরালায় পারস্পরিক লড়াই করছে, এবং আমরা দেখেছি বিগত নির্বাচনে তাদের সেভাবে জোট হয়নি, এবং তাদের মধ্যে যে সম্পর্ক সেটা খুব মসৃণ আছে এমন নয়। পরের বক্তা কংগ্রেসের পক্ষে পার্থ মুখোপাধ্যায়। দেখুন, পশ্চিমবাংলার নির্বাচন যখন হয়, একটা বিধানসভা নির্বাচন হয়, একটা লোকসভা নির্বাচন হয়, এবং মধ্যখানে একটা করে পঞ্চায়েত নির্বাচন হয়। এবং পশ্চিমবাংলার লোকসভার বিধানসভার ভোটের আবহাওয়াটা কিন্তু তৈরি করে দেয় পঞ্চায়েত নির্বাচন। কেননা পঞ্চায়েত নির্বাচনটা তো সরাসরি ওই কেন্দ্রের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে হয় না, সেটা হয় রাজ্যের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। ফলে যেখানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ওই 36% মানুষ সেখানে কোথাও, মানে কোনো রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বীরাই সেখানে নমিনেশন ফাইল করতে পারে না, এবং তারপরে যে বড় অংশটা যেটা পড়ে থাকে সেখানেও বিশেষ বিশেষ রাজনৈতিক দলকে আরও বাধা দেওয়া হয়, অন্য একটা রাজনৈতিক দল কিন্তু অতটা বাধা পায় না। আসলে পশ্চিমবাংলার রাজনীতিতে যেটা দাঁড়িয়ে গেছে, আপনি কিছুক্ষণ আগে একটা শব্দ বললেন বায়োনারি, এখন শব্দটা খুব ক্লিশে হয়ে গেছে। আমরা বলে 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 আমাদের নিজেদেরও লজ্জা লাগে যে এতবার কথাগুলো বলি। ঘটনা হচ্ছে, দেখুন, হাইকোর্টের মহামান্য জাজেরাও কিন্তু এখন সেই কথাটাই বোঝাতে চাইছেন বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে। তারা যখন সিবিআইকে প্রশ্ন করছেন, এই কথাগুলোই কিন্তু তাদের বক্তব্যে উঠে আসছে। এখন সমস্যা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে পঞ্চায়েত এমন একটা নির্বাচন, সেটা যদি আপনি সব দখল করতে পারেন, পশ্চিমবাংলার অর্থনীতিতে আজকে এমন অবস্থা, মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বছরের পর বছর 100 দিনের কাজে পশ্চিমবাংলা গর্ব করে বলে আমরা প্রথম হয়েছি, কিন্তু যেটা আমরা ভুলে যাই সেটা হচ্ছে 100 দিনের কাজটা করাই হয়েছিল যে কোনো সরকার যদি তার রাজ্যের মানুষকে এমপ্লয়মেন্ট না দিতে পারে, তার বদলে একটা 100 দিনের মানে কি বলবো, একটা আয়ের একটা নিশ্চয়তা দান। ফলে 100 দিনের কাজে যারা প্রথম হচ্ছে সেটা স্বীকার করে নেওয়া যে কর্মসংস্থান তারা সৃষ্টি করতে পারেনি, এবং এটা বছরের পর বছর ঘটেছে। তো এই আবহে যেটা হয় যে দেওয়ালে মানুষের পিঠ ঠেকে গেছে। ফলে ওই যে লক্ষ্মীর ভাণ্ডারে 1500 বলুন, 1000 বলুন, 1200 বলুন, যাই বলুন, বিধবা ভাতা বলুন, এই সমস্ত যে ভাতাগুলো, এগুলো মানুষের ভীষণ প্রয়োজন। এবং এই প্রয়োজনগুলো হওয়ার জন্য যেটা হচ্ছে, হ্যাঁ আপনি বলতে পারেন তাহলে কি পশ্চিমবাংলা এগোচ্ছে না? অবশ্যই পশ্চিমবাংলা এগোচ্ছে, ভীষণভাবে এগোচ্ছে, অত্যন্ত গর্ব করে বলতে পারি এগোচ্ছে। কিন্তু সেটা কলকাতার রাস্তা বা পশ্চিমবাংলার রাস্তায় বেরোলে বোঝা যায় না। সেই পশ্চিমবাংলা বা বাঙালিদের এগোনোটা দেখতে গেলে আপনাকে ব্যাঙ্গালোর যেতে হবে, হায়দ্রাবাদ যেতে হবে, দিল্লি যেতে হবে, মুম্বাই যেতে হবে, চেন্নাই যেতে হবে। সমস্যাটা হয়ে গেছে এইখানে। এই আবহাওয়ার মধ্যেও কিন্তু আমাদের লড়ে যেতে হবে। লড়ে যেতে হবে মানে আমরা তো শূন্য, এটা তো অস্বীকার করে লাভ নেই। ঐতিহাসিকভাবে যেটা সত্য সেটা হচ্ছে চন্দনবাবুরা এবং আমরা শূন্য। এবং ভাবুন তো, আজকে ধরুন সাগরদিঘি মডেল যেটা বলা হয়, আমাদের একজন এমএলএ জিতলেন, যতদিন না তিনি নিশ্চয়তা দিতে পারলেন ততদিন কিন্তু তাকে তার শপথ গ্রহণ করানো গেল না। তার শপথ গ্রহণটা তখনই সম্ভব হলো যখন তিনি নিশ্চয়তা দিলেন। এবং তার আগেও চিন্তা করুন, আমরা সাগরদিঘি মডেল বলছি, অ্যাকচুয়ালি তো হওয়া উচিত ছিল শামসেরগঞ্জ মডেল। কিন্তু তৃণমূল কংগ্রেস যেটা করলো, আমাদেরই যিনি প্রার্থী ছিলেন তাঁরই পরিবারের একজনকে তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হলো, এবং যে পরিস্থিতির সৃষ্টি করা হলো, আমাদের সেই ক্যান্ডিডেট বলতে বাধ্য হলেন যে আমি জিতলেও কিন্তু আমার তৃণমূলেই যেতে হবে, নাহলে আমার সংসারটা থাকবে না। সেই মানুষটা কিন্তু 72,000 ভোট পেয়েছিল, আরও 1000-20 ভোট পেলে হয়তো জিতেও যেত। ফলে তখন সাগরদিঘির থেকে শামসেরগঞ্জ মডেলটাই কিন্তু তখন হতো। ফলে এইসব আবহাওয়ার মধ্যে দাঁড়িয়ে কিন্তু পশ্চিমবাংলে আমাদের লড়াই করে যেতে হচ্ছে এবং লড়াই করে যেতে হবে, এটাই হচ্ছে ঘটনা। কেন রাজ্যের লোন যখন শুরু হয়েছিল এই সরকার 1,92,000 কোটি, আজকে 7,71,000 কোটি। আনএমপ্লয়মেন্ট আলাদা করে বলার নেই, সেটা তো আমি বলেই দিলাম। এবং সেটা অবশ্য আমি যে কথাগুলো বলছি এর মধ্যে বেশিরভাগ কথা কিন্তু সারা ভারতবর্ষের ক্ষেত্রেও খাটে। আমরা যেহেতু পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে বলছি বলে পশ্চিমবঙ্গের কথাটা উঠে আসছে, সারা ভারতবর্ষের ক্ষেত্রে একইভাবে খাটে। এবং এই যে সারদা নারদা, এই মামলাগুলো তো আমাদেরই করা। তো এই সব নিয়েও কিন্তু মানুষ আজকে ভাবিত না। আসল কথা, আমরা তাকিয়ে থাকবো
পশ্চিমবাংলার মানুষ আজকে এখন ভোটার হয়ে ভোট দিচ্ছে। যেদিন তারা নাগরিক হয়ে ভোট দেবে আমরা অবশ্যই কিছু ভালো আশা করি। এটা একটা নতুন কথা খুব ভালো বললেন যে ভোটার হয়ে ভোট দিচ্ছে, নাগরিক হয়ে ভোট দেবে। সত্যি আমি জানা নেই, কিন্তু একটা প্রশ্ন আমি না বলেই তুলতেই হবে, সেটা হচ্ছে এই 100 দিনের কাজের প্রকল্প কিন্তু কংগ্রেস আমলেই তৈরি হয়েছিল। হ্যাঁ। এবং আপনি যেটা কথা বললেন যে কংগ্রেস আমলে অন্যান্য রাজ্যে কাজ দিতে পারছে না বলে, সেই সময় ভারতবর্ষের একদম। এবার না, তাহলে just আমি 10 সেকেন্ড চাই। না, আমি নিশ্চিত বলবো। শুরু হয়েছিল, হ্যাঁ, একদম। শুরু হয়েছিল 100 দিনের কাজ, সেখানে ছিল আসছি। 40,000 কোটি টাকার অ্যালটমেন্ট। আমি আসছি। আর যেদিন আমরা গেছি সেদিন 33,000 কোটি টাকা, 7,000 কোটি টাকা কমেছিল কেন না 14 কোটি মানুষ গরিবী সীমার ওপরে উঠেছিল, যার জন্য 100 দিন। তারপরেও কিন্তু 2014 আপনারা হেরে গেলেন। না, সেটা অন্য কথা। আসবো। সেটা ওই যে হারা জেতা দিয়ে কিন্তু সব বিচার হয় না। না, ঠিক। শিবাজী প্রতিম বসু। যেটা আগে বলা হতো মমতা যদি দিয়ে শুরু হন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, তার তলায় দুটি জায়গা কনস্টিটুয়েন্সি, তার একদম স্থিরীকৃত কনস্টিটুয়েন্সি রয়েছে। সেটা হচ্ছে মহিলাদের মধ্যে তার পপুলারিটি এবং যে ধরনের স্কিমস উনি মহিলাদের জন্য নানাভাবে নিয়ে এসছেন, সেটা রেউড়ি, মানে যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রেউড়ি বলতেন, এখন দেখা যাচ্ছে সেই সমস্ত স্কিমস তারাও বিভিন্ন জায়গায় মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে তারাও সেটা ইমপ্লিমেন্ট করছেন, বলছেন। অন্তত অনেক জায়গায় বলছেন, দিয়ে আবার তুলে নিচ্ছেন, সেটার কথা আলাদা। আর তার সঙ্গে সঙ্গে যেটা সংখ্যালঘু আমাদের এখানে মুসলিম, এই দুটি কনস্টিটুয়েন্সি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কতটা নিজের দিকে রাখতে পারবেন এটা একটা বড় কথা। কিন্তু তার সঙ্গে এইখানে কিন্তু বিজেপির লড়াইটা নয়, বিজেপির লড়াইটা যেটা হবে সেই লড়াইটা হচ্ছে হিন্দু ভোটের জন্য লড়াই। এখন হিন্দু কনস্টিটিউয়েন্সিকে দুভাবে প্রভাবিত করার একটা জায়গা তো আছে। একটা হচ্ছে ধর্মীয়, যেটা একটা মেরুকরণের কথা বলা হয়, ধর্মীয় রাম মন্দির করলাম, আমরা কুম্ভ করলাম, অনেকবার পা পিছলেছে কুম্ভে, অনেক রকম ঘটনা ঘটেছে, তাও কুম্ভ একটা হয়েছে। কিন্তু আরেকটি হচ্ছে পাশের বাংলাদেশের একটা ঘটনা। কিন্তু এইগুলির মধ্য থেকে অনেকগুলোই আমরা দেখতে পাবো যেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা এগিয়েছেন বা এগোচ্ছেন বলে মনে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে নিশ্চিন্ত যে কনস্টিটুয়েন্সিগুলি, সেগুলির সঙ্গে এখন অনেক বেশি, যেটা বললেন যে একটা কোথাও চন্দন বললেন জগন্নাথ মন্দির করছেন, এই যে জগন্নাথ মন্দির করছেন, এটা তো জগন্নাথ মন্দির করছেন। অন্যদিকে যারা বাংলাদেশের সংখ্যালঘু, তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। সুতরাং একদম যে সমস্ত হিন্দু ভোটের কনস্টিটুয়েন্সি একদম এন ব্লক সেটা রয়েছে সেটা নয়। হিন্দু ভোট কিন্তু তারা যেহেতু একটা সংখ্যাগরিষ্ঠ মানুষের দেশে তারা থাকেন, হিন্দুরা, তারা চিন্তা ভাবনা করেন। যে কোনো দেশেই আমরা হাসিনার ক্ষেত্রে দেখেছি অনেক বেশি যারা আওয়ামী লীগকে ভোট দিতেন, যারা সংখ্যালঘু মানুষ, হিন্দুরা ভোট দিতেন। এটাই টেন্ডেন্সি, সর্বত্রই তাই হবে। যারা সংখ্যালঘু মানুষ তাদের একটা গেটোয়াইজড হয়ে তাদের একটা ভোট দেওয়ার প্রবণতা থাকে আমাদের এখানে, তারা চিন্তা ভাবনা করবে। এবং যখন চিন্তা ভাবনা করবে তার একটা বড় অংশ সেইটা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আসে, এবং আসার সম্ভাবনা যে একদম নেই তা নয়, অনেকখানি আছে, না হলে তো একরকম ভোট হবে যেটা সজলরা চাইছেন, সেই ভোটটা যদি না হয়, অর্থাৎ হিন্দুদের ভোটের অনেক অংশ সেটা চলে যেতে পারে, যেটা ইনট্যাক্ট থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে নিশ্চিন্ত কনস্টিটুয়েন্সিগুলি ছাড়া। তাছাড়াও নতুন ইনরোড করছেন কোথায়, সেটা হচ্ছে আদিবাসী উত্তরে যে সমস্ত আদিবাসী রাজবংশীদের ভোট যেখানে যেখানে আছে, আমরা দেখেছি যে সমস্ত উপনির্বাচনগুলি হলো সেখানে, যেখানে কিছুদিন আগে লোকসভাতে মারমার কাট করে বিজেপি জিতেছে, মনোজ টিগ্গার কনস্টিটুয়েন্সি ফর এক্সাম্পল, মাদারিহাট। তো এই যে জায়গাগুলোতে যে রিগেইন করছে, অনেক জায়গাতে রিগেইন করছে, অর্থাৎ কিনা যাদের রাজবংশীদের কাউকে বলা হয়েছিল অমুক মহারাজ, তিনি অনন্ত মহারাজ, তাকে একটা বিরাট বড় তিনি আবার আরেক রকম কথা বলছেন। এই যে জায়গা, তাদের উপর ভরসা রাখতে পারছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ইজ গেইনিং। যে জায়গাটায় আদিবাসী অঞ্চল, আমার যে ইউনিভার্সিটি সেই চারপাশে, সেখানে আদিবাসী অঞ্চল, যারা সাঁওতালি, অর্থাৎ আমি জঙ্গলমহলের কথা বলছি, সেই জায়গাগুলো রিগেইন করছে। একটা কথা তো অস্বীকার করা যাবে না যে বিজেপির অবশ্যই একটা ভোট ব্যাংক গোছের তৈরি হয়ে গেছে নানাভাবে, কিন্তু সেখানে তাদের সংগঠনের একটা অভাব। আর দুই, যেটা কংগ্রেস এবং বামপন্থী যারা আছেন তাদের মধ্যে জায়গা, তাদের মাঝখানে একটা আইএসএফ বলে আরেকটি হাইফেন আছে। এই হাইফেনের দিকে কোন দিকে তারা যাবেন কি যাবেন না, হাইফেনটি থাকবে কি থাকবে না, এই সব কিছু মিলিয়ে ঠিক হবে। কিন্তু এই মুহূর্তে যদি আমরা দেখি যে সাংগঠনিক দিক থেকে, অন্যান্য ইস্যুর দিক থেকে, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভান্টেজই আমি দেখতে পাচ্ছি। ধন্যবাদ শিবাজিদা। একটা প্রসঙ্গ না বললেই নয়,
যে আমরা যখন সাংবাদিকতা শুরু করেছিলাম প্রায় 30-31 বছর আগে, তখন আমরা এই ধরনের ডিভিশন ভাবতেই পারতাম না। আমরা ভাবতাম না রাজবংশী ভোট, মতুয়া ভোট, আদিবাসী ভোট, তফসিলি ভোট, তফসিলি উপজাতি ভোট, কিন্তু এখন ঘটনাচক্রে এই ভোট এগুলোই ফ্যাক্টর হয়ে যাচ্ছে। অন্তত পশ্চিমবঙ্গে ছিল না, অন্তত পশ্চিমবঙ্গে ছিল না, দেশের অন্যান্য জায়গায় ছিল। পশ্চিমবঙ্গে আমাদের নিজেদের ধারণাতে ছিল না যে এই ফর্মুলা ছিল। হ্যাঁ, আমরা যারা রাজনৈতিক সাংবাদিকতা করেছি আমাদের ধারণা ছিল না, কিন্তু ঘটনাচক্রে এখন আর মানে এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এটাই এখন দস্তুর, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, একদম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এটাই এখন দস্তুর। সুতরাং এর থেকে আমরা বেরোতেও পারবো না এবং এটাই হয়তো ভবিষ্যৎ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পরের বক্তা বিজেপির পক্ষে সজল ঘোষ। ভাবের ঘরে চুরি করে তো লাভ নেই। মমতাদি যেদিন বলেছিলেন যে যে গরু দুধ দেয় সে গরুর লাথি খেতে হয়, তো লাথি আর দুধ যেদিন উনি খাওয়া শুরু করেছিলেন সেদিনই পশ্চিমবঙ্গটা ভেঙেছিল আড়াআড়িভাবে হিন্দু এবং মুসলমানে। বিশ্লেষণ করতে করতে এটাই প্রমাণ করেছেন যে মাইক্রো লেভেলে এটা চলে গেছে। এখন শুধু আর হিন্দুতে নেই, হিন্দুর মধ্যে আদিবাসী রাজবংশী সেখানেও খোঁজা হচ্ছে। লোহে কই কাটতা হয়, লোহে কই কাটতা হয়। তো আপনার কাছে সেকেন্ড অপশন বলে কিছু থাকবে না। আপনি বিশ্বদাস শুরু করেছিলেন বিজেপি ধর্মের পথে। হ্যাঁ, অধর্মের পথের থেকে ধর্মের পথে থাকাটা অনেক বেশি শ্রেয়। আমি কতগুলো প্রশ্নের উত্তর দিই। প্রথম কথা হচ্ছে, চন্দন এখানে বসে বসে বলছিল যে কেউ জেলে আছে, কেউ বেলে আছে, কেউ এখানে আছে, কেউ দুবাইতে আছে, কেউ কচি পাটার ঝোল খাচ্ছে। এই যে কথাগুলোর মধ্যে দিয়ে ওরা সবসময় একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করে যে কোথাও একটা সেটিং আছে, এই আছে তাই আছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি আমাকে বলুন 35 বছর ধরে সিপিএম বাংলা শাসন করেছে দোর্দণ্ড প্রতাপের সঙ্গে। 35 বছরে 35টা তো বড় ব্যাপার, 35টা নিশ্চয়ই হ্যাপনিং মমতা ব্যানার্জি ঘটিয়েছিলেন, কিন্তু কখনো 3টেও আমি কেস তুলে ধরি যে 3টে কেসেও কখনো এফআইআর করেনি। 21শে জুলাইয়ের পরে মনীশ গুপ্ত এখন তৃণমূলে গিয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, এখন কোথায় আছেন আমার ঠিক মনে নেই। তিনি হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিলেন যে সমাজ বিরোধীরা আক্রমণ করতে এসেছিল রাইটার্স বিল্ডিং, কিন্তু একটা এফআইআর হয়নি মমতা ব্যানার্জির নামে। দাঁড়িয়ে থেকে হাতে সংবিধান বুকে নিয়ে পুরো বিধানসভা ভাঙচুর করে দিয়েছিলেন, প্রদর্শনী করেছিল, এফআইআর করেনি। তারপর 26 দিন ন্যাশনাল হাইওয়ে বন্ধ ছিল, একটা এফআইআর হয়নি। ফলে ওদের মুখে এই জাতীয় কথা বলার কোনো যুক্তি নেই। আজকে সিপিএম হচ্ছে ঠিক বলেছে, পেঁপে গাছের ক্র্যাচ, ওই পেঁপে গাছের ক্র্যাচে দুটো করে ডান্ডা থাকে। এই দুটো ডান্ডা হচ্ছে একদিকে কংগ্রেস আর একদিকে সিপিএম। এই ডান্ডাটা এদের কাজ হচ্ছে আজকে ভোট কাটুয়ার। এরা ভোটটা কেটে এরা আজকে সিপিএমকেই সংগঠিত করছে, সিপিএমকেই শক্তিশালী করছে। এরপরে ধরুন অনেক কথা এসছে, তৃণমূলকে সংগঠিত করছে, আপনি ধরিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। যে ভোটার লিস্ট থেকে ভুয়ো ভোটার, তো ভুয়ো ভোটারের কথা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা অনেক আগে থেকেই বলে আসছেন, এটা নতুন কিছু নয়। ভুয়ো ভোটার প্রায় 26 থেকে 30 লক্ষ। কদিন আগে আমরা দেখছিলাম, আপনার চ্যানেলে দেখিয়েছে কিনা আমার মনে নেই, কিন্তু অন্য চ্যানেলে আমার বেশ মনে আছে, যে কুচবিহারের ভোটার, উত্তরবঙ্গের ভোটার, দক্ষিণবঙ্গে তার নাম। এই যে বিভিন্ন ধরনের এবং ঢালাও, একটা দুটো নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি একটা ছোট্ট মানে কাউন্সিলর, আমি কলকাতা পুরসভার, আমার ওয়ার্ডে অন্তত 250-300 এমন বাসিন্দা পাওয়া যাবে যে বাড়িতে এরা বাসই করে না। আমি আপনাকে বলছিলাম যে হ্যাঁ ঠিক, যে জয় শ্রীরাম বাংলায় চলে না, কিন্তু চলে না করতে করতে আমরা 39% 40% ভোট পেয়ে গেছি। আমরা লোকসভায় সিট কম পেয়েছি, ভোট বাড়িয়েছি, আর লোকসভায় যারা সিট বাড়িয়েছে তাদের ভোট কমেছে। এই জায়গাটা মানতে হবে আপনাকে, যে আজকে মমতা ব্যানার্জি এত আগে নেমে পড়েছেন। কেন নেমে পড়েছেন? খুবই তো ভালো কথা, কারণ উনি বুঝে গেছেন যে লড়াইটা তো সহজ হবে না, লড়াইটা ওনাকেও ঘরে বাইরে লড়তে হবে। ধন্যবাদ সজল। এটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 1 বছর আগেই নেমে পড়েছেন, কিন্তু বিজেপি ও সাংগঠনিক দিক থেকে কিন্তু তাদেরও কিন্তু বৈঠক, মিটিং, মিছিল হচ্ছে, মণ্ডল সভাপতি নির্বাচন হচ্ছে এবং রাজ্য সভাপতি নির্বাচন হবে। কাকে দায়িত্ব দেয় সেটাও একটা বড় বিষয়। কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য। না, সবাইকেই প্রথমেই অনেক অনেক শ্রদ্ধা, বিশ্ব সহ সকলকে যারা বললেন। আর ঠিকই তো, একটা ভোট প্রতিটি রাজনৈতিক দলের কাছেই একটা যুদ্ধের সামিল। যুদ্ধ আর ভোট মানে মোটামুটি বলা যায় যে একটা সিননিমাস ওয়ার্ড।
কিন্তু যুদ্ধটা কেমন করে লড়তে হবে? এ যুদ্ধটায় কি রক্ত ঝরবে? এ যুদ্ধতে কি রেষারেষি এমন পর্যায়ে যাবে যে সেখানে ভারতবর্ষের সংবিধানটা কি নস্যাৎ করা হবে? যে প্রিয়াম্বল ভারতবর্ষের সংবিধানের বেসিক স্ট্রাকচার, যার বাইরে কোনো আইন চলতে পারে না, তাহলে কি ভোটটা তাকেই একটা বৃদ্ধাঙ্গুষ্টি দেখাবে? যুদ্ধ তো বটেই, লড়াই কখনো হালকা হতে পারে না। লড়াই লড়াই, কিন্তু লড়াইটা কি হবে? লড়াইটা রক্তাক্ত হবে না শান্তিপূর্ণ লড়াই হবে? লড়াই লড়াই। আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন যে হ্যাঁ লড়াই হবে, কিন্তু লড়াইটা শান্তির বার্তা দেবে। যুদ্ধ মানেই যে রক্ত ঝরতে হবে, চন্দনবাবুদের সময় যেরকম হতো, এটা তো সবাই জানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা খেলা হবে স্লোগান খুব প্রচারিত হয়েছিল এবং খুব পৌঁছেছিল মানুষের কাছে। খেলা হবে, তিনি বলেছেন খেলা নাম্বার 1 ভোটার লিস্ট। কেন? কারণ দেখা যাচ্ছে, তিনি বলেছেন, স্যাম্পল দেখিয়ে বলেছেন, রানীনগরের যার আধার কার্ড ভোটার লিস্টে নাম, তিনি একই নম্বরের আরেকজন, তিনি রয়েছেন হরিয়ানায়। অর্থাৎ যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যগুলো থেকে মানুষের এই কার্ডগুলো নিয়ে এইখানের সাথে তাকে ম্যাচ করানো হয়েছে অনলাইন ভোটার। যেহেতু ইলেকশন কমিশন যে তাদের যে নিয়ম কানুন, তার মধ্যে অনলাইনেও ভোটার, তিনি ভোটার লিস্টে আসতে পারেন, তাই সংশোধন। এই খেলা নম্বর 1 এটা করতে বলেছেন সবাইকে, নিশ্চয়ই ভুল করেননি। পরেরটা বলেছেন জনসংযোগ। অনেক কিছু বলা হয়, আগেও বলা হতো, অর্থাৎ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অধ্যায় তার আগেই, সরকারের অধ্যায়ের আগে, আর এখনো বলা হয়, কেন্দ্রীয় সরকার বলুন আর অন্য যে জায়গায় বলা হোক না কেন, জনসংযোগ যদি কেউ করে থাকে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, দেখি অন্যান্য জায়গায় যারা মুখ্যমন্ত্রী তাদের চারপাশে ব্যারিকেড থাকে, ও যে বন্দুক টন্দুক নিয়ে নানা রকম কিছু নিয়ে, আর আমার মুখ্যমন্ত্রীকে আমি দেখি উত্তরবঙ্গে ব্যারিকেডের ওপর উঠে দাঁড়িয়ে তিনি জনসংযোগ করছেন, মানুষের সাথে হাত মেলাচ্ছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটা বলেছেন খেলা নম্বর 3, সংগঠনকে শক্তিশালী করতে হবে। কোনো সংগঠন যদি শক্তিশালী না হয় তাহলে সেই সংগঠন কিন্তু তার আলটিমেট লক্ষ্যে পৌঁছতে পারে না। ফলে সেখানে দাঁড়িয়ে সংগঠনকে শক্তিশালী। আর 4 নম্বর খেলা, অর্থাৎ খেলা নম্বর 4 হচ্ছে তৃণমূল আবার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মহারাষ্ট্র এবং দিল্লি বিধানসভা নির্বাচনের পর একটা অভিযোগ খুব বড় আকারে এসছে, যেটা তৃণমূল কংগ্রেস তুলতে চাইছে, ভোটার বৃদ্ধি। যদি মহারাষ্ট্রের কথা আমরা ধরি তাহলে দেখব এই রাজ্যের লোকসভা এবং বিধানসভা ভোট একই বছরে হয়েছে, সেম ইয়ারে, 6 মাসের পার্থক্য হয়েছে, 6 মাসে 7 মাসের পার্থক্য। এই 7 মাসে রাজ্যে ভোটার বেড়েছে মহারাষ্ট্রে 40 লক্ষ, মানে প্রতিদিন গড়ে 10 থেকে 15,000 ভোটার বেড়েছে। তুমি কি মনে করো এটা স্বাভাবিক? দেখ বিশ্বজিৎ, আমি আগেই বলবার চেষ্টা করেছিলাম যে বিজেপি অ্যাজ এ ভোটিং পার্টি ইজ এ ভেরি লিন মিন মেশিন। 2024-এর যদি লোকসভা নির্বাচন কেউ দেখে, ওই মহারাষ্ট্রের 48টার মধ্যে 30টা ইন্ডিয়া জোট পেয়েছিল, কংগ্রেস, উদ্ধব ঠাকরে, শিবসেনা, শরদ পাওয়ার মিলিয়ে। 7 মাসের নির্বাচন যখন হচ্ছে, বিজেপি পুরোটাকে মানে ওভারকাম করে যাচ্ছে। তার পিছনে অনেক কারণ আছে। একটা অবশ্যই বিজেপি দ্রুত শিক্ষা নিয়ে মহিলাদের জন্য স্কিম এনেছিল, কিন্তু তার সঙ্গে ভোটার লিস্টটাও ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা বলতে চাইবো, মানে যে ওভারঅল যে 5 জন বললেন, মানে আমি ছাড়া 5 জন, দেখ একটা জিনিস কংগ্রেসও জানে, সিপিএমও জানে, যে 2026 নিয়ে তাদের কোনো আলোচনায় তারা নেই। আমি একটা সহজ উদাহরণ দিই। মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের টলেস্ট লিডার, মানে পদের দিক থেকে সভাপতি, 18 মাস বোধহয় তিনি, বা একটু বেশি, সভাপতি হয়েছেন, একবারও কলকাতায় আসেননি। মানে পশ্চিমবঙ্গের এন্টায়ার ম্যাপটা কতটা কংগ্রেসের জন্য গুরুত্বপূর্ণ
সেটা কংগ্রেসের এই আচরণ থেকে বোঝা যায়, ঠিক আছে? সো কংগ্রেস ইজ নট ইন দ্য রেস। আচ্ছা, সিপিএম, আমি জানি যে সিপিএমের নিজের চন্দনবাবু প্রকাশ্যে না বলে কতটা অন্তর্বিরোধ রয়েছে। শিবাজিদা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি তো রোজ বলছে যে বাংলাদেশে কি হচ্ছে। সিপিএম এখনো ডিসিশন নিয়ে উঠতে পারেনি যে বাংলাদেশ নিয়ে তারা কি বলবে। তাদের কেরালার নেতা যেটা বলেন, পশ্চিমবঙ্গের নেতারা সেটা স্বীকার করেন না। চন্দনদা যদি মাইক হাতেও তোলেন, জানবেন যে অন্যদের কাছে এমন চিঠি আছে না, রাজ্য CPI কমিটি বাংলাদেশ নিয়ে যা বলার কিন্তু খুব পরিষ্কার। হ্যাঁ, বাংলাদেশ কিন্তু- শুধু নয়, ভারত, বাংলাদেশ, না, এই গাজা, গোটা গাজা, উপমহাদেশে সংখ্যালঘুরা গাজা, সিরিয়া অত্যাচারিত হলে এটাই কথা। না, গাজা, এটা সিরিয়া কথা সব বলতে বলে, তোমরা গাজা কিন্তু নয়। এটা বোঝে না, বাংলাদেশ আর এটা বোঝে না ভারতবর্ষের মধ্যে যে সংখ্যালঘুরা যশোরের সঙ্গে অত্যাচারিত হলে বনগাঁ আমরা তার দূরত্ব বিরোধী। 100 কিলোমিটার। বলুন। আমি বলছি বাংলাদেশ যে অভিযোগটা- হোক আর ভারত হোক, হ্যাঁ। এই গোটা উপমহাদেশে সংখ্যালঘুরা অত্যাচারিত হলে কমিউনিস্ট পার্টি হিসেবে আমরা বলছি, যে কন্ডেম করছি, এটা আমরা চাই না। এর মধ্যে গন্ডগোলটা কোথায়? যে প্রশ্নটা হচ্ছে যে খুব ভ্যালিড কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনাদের সাংগঠনিক ইয়ে হলো, রাজ্য সম্মেলন হয়ে গেল। এইবার এই রাজ্য সম্মেলন থেকে আপনারা দলের যারা পার্টি ওয়ার্কার, যারা দলের সর্বক্ষণের কর্মী, যারা সদস্য সমর্থক, কি দিশা দেখাচ্ছেন যে একটা তো নির্বাচন আর লড়তে হবে, 1 বছরের মধ্যে নির্বাচন, কি দিশা দেখাচ্ছেন? আমি আপনাকে বলি বিশ্ববাবু, আপনারা হয়তো এই জিনিসটাকে এই বাইনারি চশমায় দেখতে দেখতে একটা পাওয়ার সেট হয়ে যায় তো মানুষের চোখে, ফলে তার বাইরে মাঝে মাঝে চশমা খুলতে হয় রাত্রে। চশমা খুললে আপনি দেখতে পাবেন সত্যি সত্যি এতক্ষণ ধরে যে আলোচনা করছি এগুলো তো সব ধর্মভিত্তিক, জাতিভিত্তিক, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর থিওরি। ধর্মকে বাদ দিয়ে কি রাজনীতি হয়? 100 বার আমি আপনাকে বাদ দিচ্ছি বলছি না, ধর্ম বাদ দিয়ে মানুষের অস্তিত্ব অনেক সময় থাকে না, অনেক মানুষ ধার্মিক আছেন তো, সেটা প্রশ্ন না। না, আজ কিন্তু বুঝেছি। রুটি আর রুজি বাদ 50 দিয়ে মানুষ বছর থাকে কি বাদে করে? বুঝেছে। আমি বুঝতে পারছি না। 50 বছর। আমি আপনাকে বলছি, সজলকে তো উত্তর দিতে হলো না যে ধরুন শ্রম আইন উঠে গিয়ে 16 ঘন্টা চাকরি না করলে বউ রেগে যাবে, বলছেন যে 8 ঘন্টা চাকরির দাবি, শ্রম আইনটা উঠে গেল, এটা তো সজলকে উত্তর দিতে হলো না, 35 কারণ এই বছরে রামনবমী যারা- এই ধরনের আলোচনা আছে 35 বলে বছরে ওদের তো যারা সুবিধা। প্রায় 1 কোটি ধরুন, আমি টাকা বলে দিই, লেগেছিল, 1 টাকা কেজি তারা এই টমেটো বিক্রি সমস্ত করতে শ্রম হচ্ছে, আইনের কথা 1 টাকা শোনাবে। কেজি টমেটো বিক্রি আবার করতে হচ্ছে, শ্রম আইনের কথা MSP শোনাবে। আইন আনতে হচ্ছে না, ভাই, দেশের কৃষকের 35 কাছে বছর ধরে সজলকে তো রাজ্যে উত্তর দিতে ক্ষমতায় হচ্ছে না, ছিলে। আমি 80 জনের কমিটি হয়েছে। সজলকে তো উত্তর দিতে হচ্ছে। ওটা হচ্ছে এই সুবিধাটা বিজেপি কে করে দিচ্ছে, খায় না, মাথায় দেয়, মানুষ তো না, ভাবছে আমি বলি, 80 জনের কমিটি, জনসংযোগ কোথায় বলতে হবে টোটাল না? রাজ্যে চন্দনবাবুকে CPM এর বলতে হবে তো সংখ্যা এগুলো। পার্থদা, যেটা সুমন যে প্রশ্নটা তুললো, আপনার দলের নেতা রাহুল গান্ধী কিন্তু প্রথম প্রশ্ন তুলেছিল। আমি মহারাষ্ট্রের একটা উদাহরণ দিলাম যে 6 মাসে 40 লক্ষ ভোটার বেড়েছে। আপনি কি জানেন রাজধানী দিল্লিতে যেখানে ভোট হয়ে গেল, 4 বছরে ভোট বেড়েছিল 4 লক্ষ, আর 4 মাসে ভোট বেড়েছিল সেই 4 লক্ষ। তুলেছিলেন কিন্তু রাহুল গান্ধী, কিন্তু তারপর আপনারা ধরে রাখতে পারলেন না। যেটা সুমন বলতে চাইছিল যে সিরিয়াসনেসটা, যে আপনার দলের সর্বভারতীয় সভাপতি কতটা সিরিয়াস, আপনারাই বা কতটা সিরিয়াস পশ্চিমবঙ্গ নিয়ে? দেখুন, আপনি যেটা বললেন যে মহারাষ্ট্রে 40 লক্ষ ভোট বেড়েছে, তার আগের লোকসভা নির্বাচন আর পরের এই যে 5 বছরের যে গ্যাপটা, এখানে বেড়েছিল 32 লক্ষ, অর্থাৎ যেটা খুব স্বাভাবিক। আর গত 7 মাসে বেড়েছে 40 আপনারা লক্ষ। কি করলেন? হ্যাঁ, আমরা তো রাহুল এইগুলো গান্ধী চেলো কাবাব খেলেন পিটার কাটে এসে। আমি কোন রাজনৈতিক কোন দলের কোন মানুষকে আমি অসম্মান করব না, সম্মান করেই বলছি। রাহুল গান্ধীর একটা লিডারশিপ চলছিল। একটুখানি মনে করা যে গত গুজরাটের নির্বাচনের আগের নির্বাচনটা, সেদিন আমি বসেছিলাম বাগডোগরার এয়ারপোর্টে, দেখছি গুজরাটের কংগ্রেস আর বিজেপির লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই। এ একবার উঠে যাচ্ছে, ও একবার নেমে যাচ্ছে। যেটা শিবাজিদা চন্দ্রিমাদি বলতে চাইছেন যে তৃণমূল কংগ্রেস ভোটটা কিন্তু করে গ্রাসরুট থেকে, এবং একটা ভোট শেষ হয়ে যাওয়ার পরে, যেটা বিজেপি করে, যেটা বিজেপি অন্য রাজ্যে বিজেপি যেটা করে। আরএসএস এর যে সংগঠন, হ্যাঁ। বিজেপির যেটা সাংঘাতিক অ্যাডভান্টেজ এবার মহারাষ্ট্রের বিধানসভা থেকে পেতে আরম্ভ করেছে, অন্যান্য জায়গায় পেয়েছে, দিল্লিতে ডেফিনেটলি পেয়েছে, আমি এই নিয়ে কথাও বলেছি। কিন্তু সেই জায়গাটায় আজকে কিন্তু পশ্চিমবঙ্গে আরএসএস এর সেই জায়গাটা নেই। 1, 2 হচ্ছে, আজকে আমি একটা কথা বলবো যে এটা সম্পূর্ণ তিনি রণদা মামা বাজিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একটা জায়গা কিন্তু আছে যেটাকে বলে চাপের রাজনীতি। কারণ পশ্চিমবঙ্গের কি হচ্ছে হাতের তালুর মতো তারা জানেন, কত পার্সেন্ট বাড়লো, এটা দিল্লি নয় যে তারা এদিক ওদিক জানেন না। এখানে পশ্চিমবঙ্গ এই যে সামনে, ইট ইজ আ গ্রেট
স্ট্রোক, যেখানে প্রথম থেকে ইসি কে, ইলেকশন কমিশনকে তৃণমূল রাখা। কংগ্রেস চাপে রাখবে, এটা তার স্ট্র্যাটেজি, এবং এটা আমাদের যদি চাপটা একদম। না বুঝতে পারি, আমি সজলের কাছে আসবো, যেটা আমার কিন্তু মনে হয় শেষ পর্যন্ত তো ছেপে বার করবে নির্বাচন কমিশন। বিজেপি যে কাজটা করে, সেখানে তো একটা তৃণমূল কংগ্রেস চেপে বার করবে না। একটা নির্বাচন সমস্যাটা শেষ হয়ে সেইখানে। যাওয়ার পরে বিজেপি পরের নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেয়, হারুক জিতুক যাই হোক না কেন, এবং এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং রাজনীতিটা 24 ঘন্টাই করে, পার্ট টাইম পলিটিক্স করে না। আমি সজলের কাছে জানতে চাইব, সজল, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার 15 বছর হয়ে গেল, 14 বছর হয়েছে, 15 বছর তো চলেছে। যে কোনো সরকার দীর্ঘদিন থাকলে তার বিরুদ্ধে ক্ষোভ অসন্তোষ তৈরি হওয়া এটা স্বাভাবিক, যাকে আমরা অ্যান্টি ইনকামবেন্সি বলি। সেই ক্ষোভকে ভোট বাক্স পর্যন্ত নিয়ে যাই হলো বিরোধী দলের প্রধান কাজ। তোমরা বিরোধী দল এটা কি ঠিকঠাক করতে পারছো? আমি আপনাকে কথা বলি, আপনার অ্যাপারেন্টলি এটাই মনে হতে পারে 77 সাল, আমার তখন বয়স 5, একদম। তখন আমি যেটা পড়ে জেনেছি, তখন তো আর বোধ বুদ্ধি ছিল না, যে 77 সালে সিপিএম নিজে ভেবেছিল তারা ক্ষমতায় আসবে। আমি আপনাকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে জিতেছিলেন, জেতার সম্ভাবনাও ছিল, তখনও ভোটটা বাইনারিই হয়েছিল। 2001 সালেও কিন্তু সম্ভাবনা ছিল। কিন্তু 2001 সালে ছিল এটাই বোঝাচ্ছি পলিটিক্স। তুমি যখন রাজনীতিতে এসে গেছো। হ্যাঁ, এটাই নেতাজি বোঝাচ্ছি। ইন্ডোর থেকে মমতা একবার বন্দ্যোপাধ্যায় বোঝাতে বলি। মনেও করিয়ে দিয়েছে। বুঝতে পারছেন না না, এটাই এবার বুঝিয়ে বলি সম্ভাবনা যে দেখা হয় যাচ্ছে না, কিন্তু এসে পলিটিক্সে যায়। এবারও হয়নি, আবার নেভারও হয়নি, এটাই হচ্ছে পলিটিক্স। আমি আপনাকে বলি, বহু বড় পলিটিশিয়ান, বহু বড় বিশেষজ্ঞ, তারাও কখনো, এই শিবাজি দ্বারাও কখনো এই লোকসভা, এই বিধানসভা দিল্লির ভোটের আগে কেউ বলেননি যে দিল্লির ভোটে আপ এরকম ভাবে হারছে। আপের কাণ্ডারি তিনি বলেছিলেন আবার একটা জন্ম নিতে হবে। আমি এই লাস্টে যাচ্ছি না, আমি আপনাকে বলছি যে আমি চাই বা না চাই, আমি যোগ্য হই বা না হই, মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যান্টি ইনকামবেন্সি যে ভোট, সেই ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত হতে হবে, এখানে কোনো রাস্তা নেই। আমি কথা শুধু আমি দিদির উত্তর দিই, বলছেন খুব সুন্দর লাগছে, বিশ্বাস করুন, এই ঠান্ডা জায়গায়, এই মনোরম পরিবেশে, হ্যাঁ, এরকম একটা 5 স্টার ব্যবস্থার মধ্যে খুব ভালো লাগছে কথাগুলো শুনতে, যে ভোট লড়াই রক্তাক্ত হবে কি হবে না উনি চান না। আমি বলি, আপনাকেই তো দেখা যায়, আপনার দলের নেতাদের, কর্মীদের, যারা হাহাকার করছে, যাদের কর্মীরা মারা গেছে, তাদের ঘরে গিয়ে সান্ত্বনা দিতে। আমি বলছি যে আমরা বলি আমাদের 250 কর্মী মারা গেছে, কংগ্রেস দাবি করে, সিপিএম দাবি করে তাদের কর্মীদের মৃত্যুর কথা। আমি দায়িত্ব নিয়ে বলছি, গত 15 বছরে যত তৃণমূল মরেছে, এবং সেই পরিবার শত চেষ্টা সত্ত্বেও যারা বিজেপির বিরুদ্ধে বা কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ করেনি, অভিযোগটা তৃণমূলের ভেতরে এসছে। সবচেয়ে বেশি যত তৃণমূল রক্ত- কর্মী মারা বলছি, গেছে। যত তৃণমূল রক্ত ঝরেছে তৃণমূলের হাতে, সেটা অন্য কোনো পার্টির হাতে হয়নি। আমি বলছি জনসংযোগ, আপনারা এত কাজ করেন, এত কাজ করেছেন, এত লক্ষ্মী ভান্ডার দিয়েছেন, এত ভালো জিনিস তো, কন্যাশ্রী ও রূপশ্রী এসব দিয়েছেন, দেওয়ার পরে ব্যারিকেডের উপরে উঠে হাত মেলানোকে জনসংযোগ বলছেন কেন? আপনি উন্নয়নের এটার মাধ্যমে ভোট আলাদা চাইবেন। মূল্য আছে। আপনি এটা উন্নয়নের সজলের মাধ্যমে- এখন, না, না, আমি বলছি, সজল ওটা বলছি, আগে বুঝতো অনেক যে ছোটবেলা থেকে মূল্যটা আমি কি। বলছি, শুনুন না। সজল এখন দিদি, বোঝে না। বোঝে না। সজলের আগে যখন ভুল বুঝতাম, 5, এখন সঠিক তারপরে কথা হলো বলে, 15, এখন আর আপনার এই পথ বুঝি তারপরে না। হলো আমি 25, বলছি, তখন আমি সজল আপনাকে বলছি, বুঝতো। আপনি নিজের মার্জনা চাওয়া উচিত। না, না, কেন তিনি যে মার্জনা চাইবো? মিনিস্টার, তুমি আপনাকে যে হবে, এতগুলো হবে, allegation হবে, করলে, এটা কি মিথ্যে কথা, proof হবে, করলে? হবে, না, হ্যাঁ, হবে, ও হ্যাঁ। কথা বলো না, এবং মহিলা ভোটারকে না, মহিলাদের সম্মান করে, দিয়েছেন তো, তাই আরজি আজকে, করে দিয়েছেন, তাই আজকে চোপড়ায় দিয়েছেন, দিয়েছেন, তাই আজকে এই তুমি গত 9 মাসে 9টা, তুমি দিয়েছো, গত 9 হাতরাসে মাসে দিয়েছো, 9টা না, rape and উন্নাওতে murder, দিয়েছো, minimum হয়েছে। হাতরাস উন্নাও থেকে শুরু করে ধরা বিলকিস উচিত তো, বানুকে ধরে তো দিয়েছো, জেলে মিটে যায়। কপালে সিঁদুর লাগিয়ে তাকে আবার নিয়ে এসেছো, গলায় সুমনের মালা কাছে আসবো। পরিয়ে, তাদের দাওনি কি? সুমন, শিবাজি, আমি বলে সুমনের কাছে আসছি, সুমনের কাছে আসছি। সুমন, আমাদের আলোচনা তো একটা যুক্তিগ্রাহ্য আলোচনা হবে, যেখানে মানুষ শুনতে চায় যে কি কথা হচ্ছে, কি হচ্ছে, এটা যুক্তি দিয়ে হোক। এই যে সব থেকে বড় একটা ইস্যু তৃণমূল কংগ্রেস তুলতে চাইছে এবারের ভোটে, সেটা হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা, বিশেষ করে বাংলা আবাস যোজনা, যেখানে টাকা বন্ধের একটা অভিযোগ আছে। আমি সজলের কাছে উত্তর নেবো প্লিজ। এইটা এবারের ভোটে গ্রামীণ বাংলায় কতটা প্রভাব ফেলবে? দেখ, গ্রামীণ বাংলায় তো প্রভাব ফেলবেই। যদি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বা বিজেপির পলিটিক্যাল স্ট্র্যাটেজিতেও দেখি, এ বিষয়ে কারো কোনো সংশয় থাকার দরকার নেই যে যেটা শিবাজিদাও বলেছেন, মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, মহিলা ভোটও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
এবার গ্রামীণ এলাকায় যেটা বিজেপি যেটা সমস্যা হয়, বিজেপি যেটা অনেক স্টেটে এক্সপেরিমেন্টে কখনো সফল হয়েছে, কখনো মানে ব্যাক গিয়ারে গেছে, যেমন উত্তরপ্রদেশে পারেনি লোকসভায়। সব হিন্দু ভোট একত্রিত হলে তো অখিলেশ যাদব কংগ্রেস মিলে 43টা পেত না। বিজেপির চেষ্টা হচ্ছে সব হিন্দু ভোটটাকে একত্রে রাখার। এবার সেটা যেটা তোর প্রশ্ন, যে কেন্দ্রীয় বঞ্চনা বা এমন অনেকগুলো ইস্যু আছে যেখানে কংগ্রেস এবং সিপিএমও জানে তাদের ভোটাররা বিজেপিকে ঠেকাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে দেবে। এই বাস্তবটা কংগ্রেস এবং সিপিএমও জানে, আর বিজেপিও যার জন্য বারবার একটা চেষ্টা করে যে সবার ভোটকে একদিকে টানার, কিন্তু সেটা হবে না। দ্যাট ইজ দ্য পলিটিক্যাল আয়রনি, বিশেষ করে বাংলার ক্ষেত্রে আরো বেশি, যেখানে একটা বিজেপি সম্পর্কে লোকের একটা অনীহা আছে জেনারেলি কালচারালি। আমি সজল আসছি, সজল 40% ভোট পাওয়ার পরে বলেন, বারবার পাওয়ার পরে এই কথা না 40% ভোট দেওয়ার শিখিয়ে দেওয়া আছে কিনা আমি জানি না। 40% ভোট বারবার পাওয়ার পরে, 77টা সিট পাওয়ার পরে, কখনো 18টা কখনো 12টা সিট পাওয়ার পরে, না সেটা হতে পারে। তোদের একটা ছিল সেটাও চলে গেছে, তোদের একটা ছিল সেটাও গেছে, তোদের একটি ছেলে বলবে আমি সজল দেশ জুড়ে 30% ভোট কিন্তু কংগ্রেস পায়। আপনারা কিন্তু দেশ জুড়ে পাওয়ার সঙ্গে পশ্চিমবঙ্গের কথা বলে আমি বলছি সামনে লোকসভার ভোট না সামনে কিন্তু আমি একটাই খালি কথা বলবো, যে সমস্যাটা কিন্তু এটা কিন্তু আমি নিরপেক্ষভাবে বলছি, যেটা এগেইনস্ট যেটার কথা যেটার ব্যাপারে তাদের ফাইট করতে হবে, যেটা তুমিও তুলেছো বিভিন্ন আগের বলার মধ্যে, যে শহরের ভোট বা ইত্যাদির ক্ষেত্রে, অর্থাৎ একটা ইমেজ বিল্ডিং, ছবিটা কিন্তু নানাভাবে মিডিয়া ঘটনা সব মিলিয়ে একটা ছবি কিন্তু অন্যরকম তৈরি হয়েছে, বিশেষ করে গত এক বছর ধরে, গত এক বছর না হলে গত বছরের আগস্ট মাস থেকে। এই জায়গাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে নিয়ে যাবেন, সেটা কি বাংলা বনাম আউটসাইডার বা এই ছবিটা যত ইতিমধ্যে সুমনদা যেভাবে বললেন যে মহিলা এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক করে দিলেন, তো আমার মনে হচ্ছে সুমনদা গত আগস্ট মাস থেকে এই ডিসেম্বর পর্যন্ত না আমি বলছি এটাকে মোকাবিলা করতে হবে, অস্বীকার হতে পারে, অস্বীকার না করে হতে পারে, কিন্তু মহিলাদের ভেতরে যে একটা কষ্ট হয়েছে, যন্ত্রণা কষ্ট হয়েছে এটা নিশ্চয়ই, কিন্তু তারপরেও হিসেবে অস্বীকার করতে পারেন না তারপরেও আপনার দলের মুখপাত্র কুণাল ঘোষ প্রতিদিন এই মহিলারা যারা রাস্তায়, আমি সজলের কাছে আসছি, সজল সেই অবস্থা দিল্লি ভোটের পরে পলিটিক্যাল মানে কোনো পলিটিক্যাল ফায়দা নয়। আজকের মহিলার মা প্রথম তার বাড়ি মমতা ব্যানার্জি গেছিলেন, আজকের মহিলার বাড়ি প্রথম চিফ মিনিস্টার গেছিলেন, কেন সন্তুষ্ট হলেন না তিনি? আচ্ছা চন্দন প্লিজ, আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের পরে 3টে ইম্পর্টেন্ট বিধানসভা বিজেপি জিতেছে, একটা দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, হরিয়ানা, আর বিশ্বটা জানে। এবারে দিল্লির পরে এবার আমাদের ভোট হচ্ছে বিহারে এবছরের শেষের দিকে, তারপরেই ভোট আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এসব জায়গায়। কিন্তু দিল্লি, হরিয়ানা বা মহারাষ্ট্রে যাদেরকে ফেস করতে হয়েছে, পশ্চিমবঙ্গের তৃণমূলের মাটি বা সংগঠন এতটাই ভালো আছে, দুটো তো এক নয়। এই সাংগঠনিক জায়গার মোকাবিলার কিভাবে তোমরা করবে? আমি বলছি তো দুটো এক নয়। বিজেপি 7খানা ছিল, সেখান থেকে এখানে এসছে। 7খানা কোথায়? 7টা না 4টে ছিল আগের বারের বিধানসভার নিরিখে। ও বিধানসভার কথা বলতে 3টে ছিল, আরো খারাপ। তো সেখান থেকে এসছে, ওখানে তো আমরা বিরাট শক্তিশালী ছিলাম না, সেখান থেকে মানুষ এখানে, আপনি আমায় থামাচ্ছেন, আমার বলাটা আমার বক্তব্য হচ্ছে একনাথ শিন্ডে কি হবে আমি বলতে পারছি না। না হতে পারে, সেটা হতে পারে, আমি না বলছি না। আপনার যেটা বলার বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে, আমি আবারও বলছি দিল্লি এক নয়, আমি আবারও বলছি যে আমরা সাংগঠনিকভাবে এখনো যতটা শক্তিশালী হওয়া উচিত ততটা নয়। এবং এটা মমতা ব্যানার্জিও ক্ষমতার আসার আগে ছিলেন না।
মমতা ব্যানার্জিও আপনি যদি ভাবেন ক্ষমতায় আসার আগে অতটা শক্তিশালী ছিলেন না। সুমনদার কথায় উত্তর দিই, যদি মুসলিম ভোট নিশ্চয়ই একতরফা পায়, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু মহিলা ভোট আপনি যেভাবে মানুষকে কনভিন্স করে দিচ্ছেন, মহিলা ভোট কেন পাবে আপনাকে তো বলতে হবে, শুধু লক্ষ্মী ভাণ্ডার আর রূপশ্রীর জন্য? মহিলা ভোট যদি মমতা বন্দ্যোপাধ্যায় একতরফা পেতেন তাহলে আমাদের 2,33,00,000 ভোট পাওয়ার ভাগ্য হতো না। শেষ করে নি, আমি বলছি পশ্চিমবঙ্গে দিদি বলছিলেন যে নারীর ভীষণ তাদের সুরক্ষা নিরাপত্তা, তাহলে অপরাজিতা বিল এনে রাষ্ট্রপতির কাছে গিয়ে কাঁদতে হচ্ছে কেন? আমি এই প্রশ্নটা চাই। উত্তর নেব। আমি এক সেকেন্ড সজলকে দুটো জিনিস মনে করি। সজল দুটো জিনিস ভুলে যাচ্ছে, দেখাবে বলে মনে সেটা হচ্ছে যে দিল্লিতে বিজেপি অলওয়েজ স্ট্রং ছিল, লোকসভায় আমি জানি তো, অ্যাবসলিউটলি। না না পয়েন্ট নাম্বার ওয়ান। না, না। পয়েন্ট নাম্বার টু, যদি কেউ লোকসভা নির্বাচনের ফলাফল দেখে যেখানে 7 না না যেখানে মুসলমান ভোট নেই পশ্চিমবঙ্গে, যেমন ঝাড়গ্রাম, যেমন মেদিনীপুর, সেই সব সিটে বিজেপি হেরেছে। ফলে এটাই বলছি। হিন্দু মহিলারাও বিজেপিকে ভোট দেয়, ন্যারেটিভটা ভুল। একদম। আচ্ছা, আপনি কখনো সুবিধা মতন কখনো 21 নিয়ে আলোচনা করবেন, কখনো 24 নিয়ে আচ্ছা, আলোচনা সজলকে করবেন। আমি- এই রাজনীতিটা হওয়া উচিত নয়। বিশ্ব, আপনি একটা আপনার আমি- স্ট্যান্ড সজল পয়েন্ট কি তৈরি বলছেন? করুন, সজল আপনি ভাই, কোন সালটা নিয়ে আলোচনা সজল, করবেন। আমি আপনাকে একটাই খালি কথা মনে স্যার, করে বলুন। দিচ্ছি। আমি অনেকক্ষণ সেটা বলিনি। হচ্ছে 1 মিনিট, সেটা হচ্ছে উনি দুটো কথা খুব ইম্পর্টেন্ট বলেছেন, যে 77-এর আগে বামেরাও জানতো না যে তারা ক্ষমতায় আসবে, এবং এই 11-র আগেও মমতা বন্দ্যোপাধ্যায় তেমন ছিল না, তারা এসছে। দুটি কিন্তু বিরাট ঘটনার পরে এসেছিল। 77-এর পিছনে ছিল ইমার্জেন্সি এবং তার এক্সেস, আবার এখানে সিঙ্গুর নন্দীগ্রাম থেকে যে এই দুটো কিন্তু বলে context দিন, আলাদা। বলে দিন, বলে দিন। আসলে- এবারেও আমি বলছি, আসলে স্বাধীন BJP ভারতে এক হচ্ছে- মিনিট ভেবে দেখো, স্বাধীন ভীষণ ভারতে আশাবাদী। অত বড় গণবিক্ষোভ সজলের- কখনো দেখিনি আরজিকরের ঘটনার পর যেটা আমরা সজলের ভীষণ আশা থাকা ভালো, কিন্তু অতি বেশি আশাটা তো ভালো নয়। সেটাকে সেখানে জায়গায় দাঁড়িয়ে সংগঠনকে শক্তিশালী করার কোনো জায়গা, সেই জায়গাটা তৈরি করতে পারছে না। আসলে তৃণমূলের একটা মমতা ব্যানার্জি আছে, সজলদের ভারতীয় সত্যি জনতা এরকম পার্টির দুর্নীতিগ্রস্ত কোনো কেউ মমতা নেই। ব্যানার্জি। আমি স্বীকার করছি, এটা এত হচ্ছে দুর্নীতিগ্রস্ত ব্যাপার। কেউ নেই। মমতা এত বড় ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত যেভাবে সমস্ত পরিবারিক পরিবার নিয়ে কেউ এসব নেই। কথা আমি বলে স্বীকার লাভ করছি। নেই। দেখো, পরিবারকে না, কেন আমি না, বলছি, আবার আমি এটা কিছু আপনার বলতে গেলে CBI তখন statement খারাপ হয়ে যাবে। বলছে। ছেড়ে দাও, আমি আপনার পরিবার দলে নিয়ে এত রঘুনাথ এসব আছে, নিয়ে কালকে কথা আমাদের বলা, MP ছেড়ে দাও। বলেছেন। আমি বুঝতে পারি না যে এই কথাগুলোর কি অর্থ হয়। এমপি তো হতেই পারে, এমপি তো হতেই পারে। কি বললো আমি শুনতে পেলাম না, ওর চাচামিচির হ্যাঁ, যাই হোক, চোটে। বলুন। বাড়িতে আপনি বলুন, এমপি হয়েছে না, কি বললে না, এটা বাড়িতে বললে? নয়, হ্যাঁ। বললাম গতকাল আপনাদের ও, একজন এমপি হ্যাঁ। তিনিও বলেছেন আচ্ছা, দলের ঠিক ভেতরে সব রঘু ডাকাত, please, বাপ সেটা- চোর, বেটা সে চোর, যদি- এইভাবে বলেছেন, সে বউ চোর, যদি এইভাবে বলে বলেছেন। থাকে, তাকে দলের শৃঙ্খলা কি করতে হবে সেটা দল পার্থবাবু বলে যা দেবে। চেয়ারম্যান ছিলেন, সেটাকে নিয়ে তোমার এত শৃঙ্খলা ভাবনার কমিটির দরকার চেয়ারম্যান নেই। জেলে আছে। তাকে পার্থদা, তোমার হ্যাঁ, নিয়ে পার্থদা, এত ভাবছি না ভাবতে তো। হবে না। পার্থদা, আপনি আমার চেয়ে ভাববেন, আমি আপনাই নিয়ে ভাববো না। সুতরাং এত আশা কোন সংগঠন তো দেখছি তো, সংগঠন কি শক্তিশালী পশ্চিমবাংলার কি না হতে রাজনীতিতে একটা মহিলা syndrome চলছে। মহিলাদের ধরতে সেটা হবে, হচ্ছে এটা ভাবছি। গরু আর ঘাস, অর্থাৎ গরু থাকলে ঘাস লাগবে, ঘাস যদি ভালো হয় তাহলে গরু থাকবে। আপনারা কেন জানেন? শুকিয়ে আর খড় হয়ে ওখানে গেছেন। বলতে দে, আর আপনারা গরু- শুকিয়ে আমাকে খড় হয়ে বলতে দে। গেছেন। উনি আর গরুর এসে পড়ে যাবেন, যেখানে কিছুই নেই। সবচেয়ে বড় বিপদ যেদিন তৃণমূল কংগ্রেস দেখেছিল কবে জানেন? যেদিন গোবরা ছাগল দিঘিতে আমরা বাইরে বেরোনো, জিতেছিলাম। আলোচনা অনেক হবে, আলোচনা অনেক হবে, ধন্যবাদ। কিন্তু আরে ধন্যবাদ। খুব ভালো কথা বলেছেন। বিশ্ববাবু 10 সেকেন্ড। সংগঠন আলোচনা অনেক হবে, বিজেপি সন্ধিবাদীর 10 সেকেন্ড। আলোচনা অনেক হবে, কিন্তু সন্ধিবাদীর কথা সূত্র ধরে একটা কথাই বলতে হয়, হ্যাঁ এটা ঠিক, প্রত্যেকটা নির্বাচনে লড়ার জন্য একটা মুখ লাগে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বিজেপির কেউ আছে বলে এক্ষুনি আমাদের মনে হয় না। 26-এর নির্বাচনের বল কিন্তু গড়িয়ে গেছে ময়দানে। আমরা দেখব যে অন্যান্য রাজনৈতিক দল তাদের প্রস্তুতি কবে থেকে শুরু করবে। অনেক অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য।